আমি সেই সোনাম ওয়াংচুকের কথা বলছি, যাকে বামপন্থী ইকোসিস্টেমের লোকেরা বিখ্যাত পরিবেশবিদ বলে আর মোদি ভক্তরা যাকে চাইনিজ এজেন্ট বলে। সেই তিনি সম্প্রতিকালে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি ডন পত্রিকা দ্বারা আয়োজিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর স্পন্সর করা একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রেখেছেন। Hi friends, I'm here in Islamabad attending the Climate Change Conference Breathe Pakistan organized by Dawn Media in Pakistan. আর এই ঘটনা ঘটতেই সোনাম ওয়াংচুককে নিয়ে বিতর্ক কিন্তু নতুন করে শুরু হয়ে গেছে। নেটিজনরা প্রশ্ন তুলছেন যে পাকিস্তান পরিবেশের নিয়ে কখনো ভাবে না, হঠাৎ সেখানে পরিবেশ সংক্রান্ত বক্তব্য দিতে যাওয়াটা কি খুব জরুরি ছিল? এমনিতেই তিনি লাদাখে চীনের স্বার্থে কাজ করেন বলে সন্দেহের অবকাশ রয়েছে। তাহলে এখন কি তিনি পাকিস্তানের ISI এর সঙ্গে সম্পর্ক রেখে চলতে চাইছেন? এই বিতর্কটা কিন্তু দেশ জুড়ে উঠছে। আর তাই একজন রেসপন্সিবল শিক্ষক হিসেবে আমার দায়িত্ব যে সোনাম ওয়াংচুকের সম্প্রতিকালের কাজকর্ম নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা, যাতে উপলব্ধি করা যায় যে তিনি সত্যি চাইনিজ এজেন্ট নাকি সত্যিকারের অর্থেই একজন পরিবেশবিদ। তো চলুন শুরু থেকে শুরু করি। এখন প্রথমেই আমাদের জানতে হবে যে কবে এবং কিভাবে সোনাম ওয়াংচুক আমাদের নজরে আসেন। হয়তো মনে করতে পারবেন যে 25শে ডিসেম্বর 2009-এ আমির খান অভিনীত একটা সিনেমা, বিখ্যাত সিনেমা যার নাম 3 ইডিয়ট, সেটা মুক্তি পেয়েছিল। আর সিনেমাটা হিট হতেই সংবাদ মাধ্যমের থ্রুতে আমরা জানতে পারি যে এই 3 ইডিয়ট সিনেমায় আমির খান অভিনীত প্রধান চরিত্র ফুংসুক ওয়াংরু, এই চরিত্রটা নাকি সোনাম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। Sonam Wangchuk, a scientist, educator, and the man who inspired the character of Funsuk Wangru in the Bollywood blockbuster 3 Idiots. যদিও সিনেমার গল্পটা পুরোপুরি ভাবে তার জীবনকে অনুসরণ করে নয়, তবে তখন থেকে কিন্তু মূলত আমরা জানতে পারি যে সোনাম ওয়াংচুক হলেন লাদাখে বসবাসকারী একজন শিক্ষক এবং পরিবেশবিদ, যিনি লাদাখে জলের সমস্যা মোকাবেলা করবার জন্য আইস স্তূপা নামে কৃত্রিম হিমবাহ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছেন, যে আইস স্তূপার মাধ্যমে শীতকালে বরফ জমিয়ে গ্রীষ্মকালে গলিয়ে কৃষির জন্য জল সরবরাহ করা যায়। যাই হোক, মূলত এই 3 ইডিয়ট সিনেমার হাত ধরেই কিন্তু লাদাখের সোনাম ওয়াংচুক সারা ভারতের কাছে প্রথমবারের জন্য পরিচিতি লাভ করে। তবে এখানে একটা ইনফরমেশন না দিলেই নয়, আমরা জানি যে চীনে সাধারণত কোনো ভারতীয় সিনেমা চলে না, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই 3 ইডিয়ট সিনেমাটা চীনা ভাষায় অনুদিত হয় এবং চীনের প্রচুর সংখ্যক সিনেমা হলে কিন্তু একসঙ্গে রিলিজ করে এবং প্রচুর টাকার ব্যবসা করে। যদিও নিন্দুকেরা বলে যে এই সিনেমাটা নাকি আসলে চীনের দ্বারা ফান্ডেড ছিল, কারণ চীন সোনাম ওয়াংচুককে আগামী দিনের প্রজেক্ট হিসেবে গোটা ভারতে জনপ্রিয় করতে চেয়েছিল। অবশ্য এর পেছনে কারণও কিন্তু যথেষ্টই রয়েছে, কারণ সোনাম ওয়াংচুকের ওপরে মানুষের সন্দেহ তখনই দানা বাঁধতে শুরু করে যখন পরবর্তীকালে ভারত সরকারের পক্ষ থেকে লাদাখে মিলিটারি বেস, উন্নত ইনফ্রাস্ট্রাকচার, হাইওয়ে এবং ব্রিজ তৈরির সব প্রজেক্টকে পরিবেশের দোহাই দিয়ে একের পর এক এই সোনাম ওয়াংচুক বাধা দিতে শুরু করেন এবং তার প্রতিটা আন্দোলনের পরপরই ধ্রুব রাঠি নামক একজন বিখ্যাত ইউটিউবার তার সমর্থনে ভিডিও বানাতে শুরু করেন। মূলত তখন থেকেই সবার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে সোনাম ওয়াংচুক সত্যি সত্যি লাদাখের পরিবেশকে বাঁচাতে চায় নাকি লাদাখে চীনের স্বার্থকে, চীনের ইন্টারেস্টটাকে বাঁচাতে চায়। তখন থেকেই মানুষ ভাবতে শুরু করে যে সোনাম ওয়াংচুক লাদাখে চীনের এজেন্ট হিসেবে কাজ করছে না তো। অভিযোগটা কিন্তু রীতিমতো সিরিয়াস, তাই বিষয়টাও কিন্তু একটু গভীরে গিয়েই আমাদের বিশ্লেষণ করা উচিত। তবে বিষয়টার গভীরতা বোঝার আগে লাদাখে চীনের স্বার্থটা কি, এটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। দেখুন, যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আমরা ভাবি তাহলে নিশ্চয়ই এটা আমাদের স্বীকার করতেই হবে যে চীন প্রযুক্তিগতভাবে গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠতে চাইছে। আর আজকের দিনে প্রযুক্তিগতভাবে গ্লোবাল পাওয়ার তখনই হওয়া সম্ভব যখন কোনো একটা দেশ মাইক্রোচিপস উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠতে পারবে। আর এজন্যই চীন ভারতের কাশ্মীর এবং লাদাখ প্রদেশের কাছাকাছি চীনের জিংচিয়াং প্রদেশের কাশগড় নামক শহরে মাইক্রোচিপস উৎপাদনের জন্য একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে, যার নাম GCL পলি এনার্জি হোল্ডিংস। এই কোম্পানিটা চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কোম্পানি সিলিকন ওয়েফার এবং পলিসিলিকন তৈরি করে। আর এই GCL পলি এনার্জি হোল্ডিংস, এই কোম্পানিটার একটা সাবসিডিয়ারি কোম্পানি বা সহায়ক কোম্পানি রয়েছে যার
নাম এমটি পলিসিলিকন। এই এমটি পলিসিলিকন এমন একটা কোম্পানি যারা অত্যন্ত কম খরচে মাইক্রোচিপস উৎপাদন করে গ্লোবালি সেই মাইক্রোচিপসকে সাপ্লাই করে। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবার বিষয়টাকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করি চলুন। চীন তার মাইক্রোচিপসের এই সম্পূর্ণ সাপ্লাই চেনটা প্রতিষ্ঠা করেছে জিনজিয়াং প্রদেশে, বিশেষ করে সিলিকন ওয়েফেয়ার উৎপাদনের জন্য কিন্তু। আর জিনজিয়াং প্রদেশটা ভারতের কাশ্মীর এবং লাদাখের কাছাকাছি, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর সেই কারণে চীন চায় যে ভারত লাদাখ এবং কাশ্মীরে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে না তৈরি করতে পারে, বিশেষ করে কোনো রকমের মিলিটারি কার্যকলাপ যেন না করে ভারতবর্ষ এই লাদাখে এবং কাশ্মীরে। কিন্তু কেন, চলুন সেটা আমরা একটু গভীরে গিয়ে বুঝে নিই। দেখুন, মাইক্রোচিপ যেটাকে আমরা সিলিকন ওয়েফারও বলি, এটা উৎপাদনের জন্য অনেক রকমের র মেটেরিয়াল প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ একটা 30 সেন্টিমিটারের মাইক্রোচিপ তৈরি করতে প্রায় 10,000 লিটার ফ্রেশ ওয়াটার প্রয়োজন এবং বিশেষ ধরনের বালি প্রয়োজন হয়। এই বালি কোথা থেকে আসে? এই বিশেষ ধরনের বালি আসে আকসাই চীন থেকে। এই আকসাই চীন হলো ভারতের বৈধ ভূখণ্ড, যেটাকে চীন অবৈধভাবে দখল করে রেখেছে। এই পয়েন্টটা কিন্তু মাথায় রেখে চলুন। এবার মাইক্রোচিপ তৈরির দ্বিতীয় গুরুত্বপূর্ণ র মেটেরিয়াল কি? সেটা হলো জল। আর এই জল আসে প্যাংগং লেক থেকে। এটাও চীনের একটা হাই অল্টিটিউড ফ্রেশ ওয়াটার লেক, আমরা জানি। এখন কথা হলো যে মাইক্রোচিপ তৈরিতে এত বেশি জল লাগে যে এই একটা প্যাংগং লেকের জল কিন্তু যথেষ্ট নয়। তাই চীন পাক অকুপাইড কাশ্মীরের কারাকোরাম এবং সাক্সগাম ভ্যালির 250টি গ্লেসিয়ার বা হিমবাহকে গলিয়ে আগামী দিনের জলের চাহিদা পূরণ করতে চায়। আর তাই 1963 সালে চীন পাকিস্তানের কাছ থেকে এই কারাকোরাম এবং সাক্স ভ্যালির এই অঞ্চল দুটিকে উপহার হিসেবে নেয়। আর এরপরে চীন G219 নামে একটা হাইওয়ে তৈরি করে, যেটা 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সাক্সগাম ভ্যালি এবং কারাকোরাম ভ্যালির মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে। আগেই বলেছি এই অঞ্চলে প্রায় 250টি গ্লেসিয়ার বা হিমবাহ রয়েছে। চীনের পরিকল্পনা হলো এই 250টি গ্লেসিয়ার বা হিমবাহের বরফকে গলিয়ে যে মিষ্টি জল পাওয়া যাবে সেটা প্যাংগং লেকে ফেলে সিলিকন ওয়েফেয়ার তৈরি করবার জন্য যে বিপুল পরিমাণ জল লাগবে তার অভাবকে পূরণ করা হবে। আশা করি এই অবধি আপনারা বিষয়টাকে গভীরভাবে উপলব্ধি করতে পারলেন। এবার ভাবুন যে আকসাই চীন, কারাকোরাম এবং সাক্সগাম ভ্যালি এই তিনটেই কিন্তু ভারতের বৈধ ভূখণ্ড, যেটা অবৈধভাবে চীন দখল করে রেখেছে। তাই কাশ্মীর এবং লাদাখ প্রদেশে ভারতের কোনো রকমের মিলিটারি বেস এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু চীন ভয় পাবে। এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। চীন চায় যত দ্রুত সম্ভব আকসাই চীন, কারাকোরাম এবং সাক্স ভ্যালি অঞ্চলে তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করতে এবং ভারত যেন কাশ্মীর এবং লাদাখ সীমান্তে কোনো রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে না পারে, সেই ষড়যন্ত্রটাকে জারি রাখতে। সোজা কথায় চীন ইনফ্রাস্ট্রাকচার বানাবে, কিন্তু ভারত যেন কোনো রকম ভাবেই সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার বানাতে না পারে সেই ব্যবস্থাটাও করবে, যাতে করে আকসাই চীন, কারাকোরাম এবং সাক্সগাম ভ্যালির ওপরে তাদের অধিকার, মানে চীনের অধিকার দীর্ঘ সময় ধরে বজায় থাকে। আর এই কারণেই কাশ্মীর এবং লাদাখের কোনো রকমের উন্নয়ন চীনের কাছে ভীষণ রকমের আতঙ্কে। যতদিন পর্যন্ত কাশ্মীর অশান্ত ছিল আর লাদাখ সেই অশান্ত কাশ্মীরের অংশ ছিল, ততদিন চীনের কোনো রকমের সমস্যা ছিল না। কিন্তু চীনের ষড়যন্ত্রটা বুঝে 2015-16 সাল নাগাদ ভারত কিন্তু কাশ্মীরের ব্যাপারে অনেক বেশি মনোযোগী হয়ে উঠল। এরপরে আমরা জানি যে 2019 সালে প্রথম কাশ্মীরের 370 ধারা তুলে দেওয়া হলো। তারপরে কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হলো। আর তার পরের বছরেই, মানে 2020 সাল নাগাদ ভারত লাদাখের দৌলত বেগ গোল্ডি থেকে দারুকপুর শকত পর্যন্ত লাদাখে একটা হাইটেক উন্নত পরিমাণের সড়ক রাস্তা বা উন্নত হাইওয়ে তৈরি করলো। এই রাস্তা চীনের 2050-60-এর দশকে তৈরি করা G219 হাইওয়ের একেবারে সমান্তরাল ছিল, যার মানে যখন থেকে ভারত লাদাখে চীনের সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে শুরু করলো, তখন থেকে চীন বুঝতে পারলো যে ভারত কাশ্মীরে ফুল ফ্লেজ ডেভেলপমেন্টের দিকে একটু একটু করে এগোচ্ছে। আর যেমন যেমন ভারত কাশ্মীরের উন্নয়ন করবে, তেমন তেমন চীনের বিলিয়ন ডলারের চিপ ম্যানুফ্যাকচারিং কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। এটাও কিন্তু চীন উপলব্ধি করতে পারলো। ভারত শুধু যে এখানেই থেমে থাকলো এরকম নয়, পাশাপাশি কাশ্মীর ইস্যুতে চীন যাতে কোনো রকম ভাবে আগ্রাসন দেখাতে না পারে, সেই জন্য ভারত কাশ্মীরের উন্নয়নে ভাগ নিতে পৃথিবীর অনেকগুলো গ্লোবাল পাওয়ারকে কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করার জন্য সুযোগ করে দিল। আমরা জানি যে বর্তমানে কাশ্মীর
কাশ্মীরে ইনভেস্টমেন্ট করার জন্য ভারত রিসেন্টলি আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এই 4টি দেশের একটা কমন বৈশিষ্ট্য হলো এরা কেউই কিন্তু চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখে না। অতএব লাদাখ এবং কাশ্মীরে চীন যদি কিছু করতে চায় তার মানে হলো ভারত সহ আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া এই 4টি দেশের স্বার্থকে একসঙ্গে আঘাত করা। আর এই কৌশলে ভারত যখন লাদাখ এবং কাশ্মীর সীমান্ত জুড়ে দ্রুত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে তখন বেগতিক দেখে চীন তাদের এতদিনের লুকোনো তাসটাকে একেবারে সামনে এনে ফেলেছে, যেটা হলো ভারতের লাল ইকোসিস্টেম বা বামপন্থী ইকোসিস্টেম। এখন ভারতে যে লাল ইকোসিস্টেমটা চীনের স্বার্থে কাজ করে সেই সিস্টেমে কিন্তু 3টি স্তর রয়েছে। প্রথম স্তরে রয়েছে সোনম ওয়াংচুকের মতো পরিবেশ অ্যাক্টিভিস্ট যারা লাদাখে ভারতের প্রতিটা রোড, ব্রিজ এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিভাবে লাদাখের পরিবেশ এবং ইকোসিস্টেম নষ্ট হচ্ছে সেটাকে নিয়ে হল্লা করবে, অনশন করবে আর পরিবেশ রক্ষার নাম করে একের পর এক আন্দোলন করবে। আর দ্বিতীয় স্তরে রয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দল, যেমন রাবিশ কুমার, ধ্রুব রাঠি। খেয়াল করলেই দেখবেন যে সোনাম ওয়াংচুক কোনো আন্দোলনের ডাক দিলেই সঙ্গে সঙ্গে এই মিডিয়া ইকোসিস্টেম তার পক্ষে সওয়াল গাইতে শুরু করে, বলতে থাকে যে কিভাবে ভারত লাদাখের পরিবেশটাকে নাকি নষ্ট করে দিচ্ছে। আর তৃতীয় স্তরে রয়েছে বামপন্থী অধ্যাপক এবং আইনবিদদের দল। এদের কাজ সুপ্রিম কোর্টে পরিবেশ সংক্রান্ত মামলা করে লাদাখ এবং কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজকে পিছিয়ে দিয়ে চীনের সুবিধা করে দেওয়া। আর এই 3টে স্তরে বিশিষ্ট এই যে চক্রটা যখন একসঙ্গে কাজ করে তখন যে কোনো উপায় হোক না কেন কাশ্মীর এবং লাদাখে ভারতের ইনফ্রাস্ট্রাকচারের গতিকে কমিয়ে চীনের সুবিধা পাইয়ে দেওয়াটাই তাদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে। একবার ভেবে দেখুন যে পরিবেশ নিয়ে যদি এই লাল ইকোসিস্টেমের লোকেদের সত্যি মাথা ব্যথা থাকতো তাহলে চীন যেভাবে কারাকোরাম এবং সাক্স ভ্যালিতে 250টা হিমবাহকে গলিয়ে ফেলতে চাইছে সে বিষয়ে তারা নিশ্চয়ই কথা বলতো। বা চীন তাদের অবৈধ দখলে থাকা কাশ্মীরের সাক্স ভ্যালি এবং কারাকোরাম অঞ্চলে যে গতিতে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে এই কথাটা অন্তত তারা বলতো। কিন্তু এসব কথা তারা কিন্তু ভুলেও মুখে আনে না। অথচ চীনের আগ্রাসনকে রুখতে সীমান্তে ভারত একটা রাস্তা বানালেই কি পরিমাণে পরিবেশ নষ্ট হয়ে যাবে সেই চিন্তায় কিন্তু তাদের ঘুম আসে না। একে বলে চাচার লঙ্কা, জায়গায় জায়গায় ঝাল। দেখুন, আমি একজন শিক্ষক, তাই প্রমাণ ছাড়া কাউকে চীনের এজেন্ট বলে দেওয়াটা আমার ডিগনিটিতে আটকায়। কিন্তু যখন দেখি যে ভারতের লাল ইকোসিস্টেমের লোকেরা এক মুখে বলছে যে চীন ভারতের সীমান্ত দখল করে নিচ্ছে, ভারত কোনো রকম ভাবে সামলাতে পারছে না, আবার অন্য মুখে বলছে যে ভারত রাস্তা বানিয়ে লাদাখ এবং কাশ্মীরের পরিবেশকে নষ্ট করে ফেলছে, তখন ভীষণ রাগ হয়। বুঝলেন, রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার বুকের দিকে শুধু হৃৎপিণ্ড নয় ভারত মাতাও কিন্তু বাস করে। আর তাই যতদিন বেঁচে থাকবো ভারতের পক্ষে কথা বলবো, নির্ভীকভাবে কথা বলবো। যারা চায় সীমান্ত জুড়ে চীন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক কিন্তু ভারত যেন না করে, সামান্য টাকা পয়সার কাছে যারা ভারতের অখণ্ডতা, ভারতের নিরাপত্তাকে বিকিয়ে দিতে পারে, সেই লাল ইকোসিস্টেমের লোকগুলোকে আমি ঘৃণা করি। আই হেট দ্যাট রেড ইকোসিস্টেম।